এক্সট্রিমলি সরি, আমাদের লাইভটা মানে ক্লাস রেকর্ডিংটা সেটা অফ হয়ে গেছিলো। আমাকে আবার সেকেন্ড পার্টটা নিয়ে আবার আসতে হচ্ছে। তো সেকেন্ড পার্টটা নিয়ে আমাকে করতে হবে। একটু জাস্ট স্কেল করে আমাদের এখানে এই প্রশ্নটা শেষ হয়ে গেছিলো। সো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। সো EXAMINA, তারপর হচ্ছে TIUN। সো এটা যখন এখানে থাকবে, সো উল্টো, অর্থাৎ আমি যখন এই লেখাটা, অর্থাৎ এখানে কি বলছে, সো ই সো এই টাইপটা ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য একটু সময় নিয়ে বোঝাচ্ছি তোমাদেরকে। অর্থাৎ প্রতিবিম্ব যখন বলবে, মানে প্রতিবিম্বের সমতল দর্পণের ক্ষেত্রে, সো ইটা এইভাবে আছে, ধরো ইটা এইভাবে আছে, এই ইটাকে এইভাবে রাখো, সো এটা তোলার পর দেখবা যে ইটা প্রতিবিম্ব এভাবে গঠন করবে। ধরো এটা প্রতিবিম্ব গঠন করছে, তারপর গঠন করবে হচ্ছে এক্স, ঠিক আছে, তারপর গঠন করবে হচ্ছে আই, তারপরে এন, তারপর হচ্ছে তোমার টিটা থাকবে, আই থাকবে, তারপর উ তো থাকবেই, তারপর হচ্ছে এন। কয়টা হয়? 1 2 3 4 5 6 7 8, তার টোটাল কয়টা হয়? 8টা। আমি কি আবার প্রমাণ করে দেখাতে, সরি, ও, আমি কি প্রমাণ করে দেখাতে পেরেছি? যেমন এটার প্রতিবিম্ব আমরা EXINTIUN এই 8টা পেয়েছি। সো এই জন্য এটার আনসার কত হয়েছে? এটার আনসার 8 হয়েছে। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? আমি কালারটা নিই। আচ্ছা, সো দাঁতের চিকিৎসায় ব্যবহৃত দর্পণে কিরূপ প্রতিবিম্ব গঠিত হয়? দাঁতের চিকিৎসার দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব কীরূপ হবে? অবাস্তব ও বিবর্তিত। অবাস্তব ও কী বলতো? বিবর্তিত। এখন বাস্তব এবং বিবর্তিত এটা কোথায় হবে? বাস্তব কোথায় হবে বলো? বাস্তব কোথায় হয়? বাস্তব ফলে কিন্তু কখনো, বাস্তব ফলে কখনো গর্বিত হয় না। একটা কথা মাথায় রাখতে হবে, বাস্তব ফলে কি হয় না? গর্বিত হয় না। অবাস্তব, সুজা, গর্বিত এগুলো কোথায় হয়? আমি লিখে রেখেছিলাম, দেখো তো। অবাস্তব, সুজা এবং গর্বিত এটা উত্তল দর্পণে হয়, আর বাস্তব উল্টা বিবর্তিত এটা অবতল দর্পণে হয়। তাহলে এখানে বাস্তব এবং গর্বিত এটা নিজে হবে না। সো বাস্তব এবং বিবর্তিত এটা কি? এটা হবে। তারপরে দেখো অবাস্তব এবং বিবর্তিত এটা কখনোই হবে না। সো অবাস্তব এবং গর্বিত। তাহলে আবার তোমার কিসের দর্পণ কথা বলছে? সো অবাস্তব এবং কিসের কথা বলছে বলো তো? আগে কোন দর্পণ? দাঁতের চিকিৎসা ব্যবহৃত দর্পণের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা বিবর্তিত এই আনসারটুকু থাকবে। ঠিক আছে, ওকে। এবার আসো আমরা 9 নাম্বারে। 9 নাম্বার দেখি, অবতল দর্পণে লক্ষ্যবস্তু ফোকাস এবং মেরুর মধ্যে থাকলে, ফোকাস এবং কি বলতো মেরুর মধ্যে থাকলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? দর্পণের পিছনে। দর্পণের কোথায় বলতো? দর্পণের পিছনে। সো এগুলো একটু তোমাদের বইতে দেখবা সুন্দর করে, এরকম একটা টাইপ নিয়ে, মানে এই টাইপটা নিয়ে কি দেওয়া আছে বলতো? তোমাদের কিছু চিত্র দেওয়া আছে, চিত্রগুলো ঠাডা মুখস্থ করে ফেলতে হবে। ঠাডা কি বলতো? মুখস্থ করে ফেলতে হবে। ঠাডা কি করে ফেলতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। ওকে, আচ্ছা। এবার 10 নাম্বার আসি, নিচের কোনটিতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়? যেটা আমরা শুরুতেই শিখেছিলাম, সেটা হচ্ছে কি বলতো? গাড়িতে। কোথায় বলতো? গাড়িতে। পার্লারে কোনটি ব্যবহার করা হয়? পার্লারে কোনটি ব্যবহার করা হয়? অবশ্য আমাদের বাস্তব চিত্র লাগবে। তো বাস্তব চিত্র কোথায় পাই আমরা? অবতল দর্পণে পাই। কোথায় পাই? যে দর্পণ, এখানে সমতল দর্পণ, এই যেটা। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি? তো আমরা পার্লারের মধ্যে বাস্তব চিত্রটা কোথায় পাই? অবতল দর্পণের ক্ষেত্রে। তো এবার আসি আমরা ফোকাস এবং সেন্টার। তো দর্পণটি বক্রতার ব্যাসার্ধ কত হবে? বক্রতার কি বলতো? ব্যাসার্ধ কত হবে? তাহলে আমাদের কোন সূত্রটা লাগবে? আমাদের এই সূত্রটা লাগবে। আমরা এই সূত্রটা দিয়ে প্রকাশ করার চেষ্টা করব। সো আমাদের ফোকাস দূরত্ব কত দেওয়া হয়েছে? 10 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব কত সেন্টিমিটার? আমাদের 10 সেন্টিমিটার দেওয়া হয়েছে। দাঁড়াও খাতাটা। তাহলে আমাদের ফোকাস দূরত্ব কত আগে? সো সূত্রটা লিখি, এফ ইকুয়াল আমরা বক্রতার ব্যাসার্ধ লাগবে। সো আর ইকুয়াল টু এফ। সো 2 × 10, তাহলে 20 কত? 20 সেন্টিমিটার। তো এটা এখন মিটারে নিয়ে যেতে হবে। মিটার নিয়ে গেলে তাহলে তোমরা যারা একক নিয়ম জানো, যেমনটা দেখায় তোমাদেরকে এক নিয়ম, 100 সেন্টিমিটার সমান কত মিটার? 1 মিটার। এবার আমি যাব কোথায়? 20 সেন্টিমিটারে। কোথায় যাব? সো
এই যে 100 দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। সো এটা দিয়ে এটা কত, 1 কত 5। সো দ্যাটস মিনস 0 পয়েন্ট কত, 0 পয়েন্ট হচ্ছে 2 আসবে, 10। হ্যাঁ 0.2 মিটার, 0.2 মিটার। তবে আনসার কত দেওয়া আছে আমাকে দেখো তো। আচ্ছা 20 সেন্টিমিটার রাখছে। সো 20 সেন্টিমিটার মানে এতটুকুতে রাখছে। সো এটা যারা করতে চাবা এটা অবশ্যই করতে পারবে এটা, ঠিক আছে। তাহলে এবার আসো কোনটিতে বাস্তব প্রতিবিম্ব হয়। বাস্তব প্রতিবিম্ব কথা বললে অবতল, অবতল বাস্তব কথা বললে মতো অবতল, এটা কিন্তু একদম গ্যারান্টি। এবার আসো 14 নাম্বার কি বলছে, আমাদের ফোকাস এবং সেন্টার মেরে দেওয়া আছে। ফোকাসে যখন লক্ষ্যবস্তু থাকবে, ফোকাস যখন লক্ষ্যবস্তু থাকবে তখন এটা থাকবে কোথায়, অসীমে। এটা থাকবে কোথায়, যখন ফোকাসের মধ্যে লক্ষ্যবস্তু থাকবে, যখন ফোকাসে লক্ষ্যবস্তু থাকবে এটা অবস্থান কোথায় হবে বলো তো, প্রতিবিম্ব লক্ষ্যবস্তু প্রতিবিম্বের অবস্থান অসীমে হবে। কোথায় হবে, অসীমে। শপিং মলের নিরাপত্তার জন্য কোনটা ব্যবহার করা হয়, উত্তল দর্পণ। আমরা কিন্তু বলেছিলাম, সো এই টাইপটা বলেছিলাম শুরুতে, দেখছো আমাদের কতটা কমন পড়েছে এটা। একটি বস্তুর দৈর্ঘ্য এবং বিবর্তনের মান তো দেওয়া আছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য কত দেওয়া আছে, দর্পণ বিবর্তনের মান 0.5 মিটার। তারপর সূত্র কোনটা বলো তো, আমাদের এই সূত্রটা লাগবে। সো আমরা মানে পার্ট করে ফেলেছি আমি, মানে কোন পাশে কী সূত্র ব্যবহার করব। সো এক্ষেত্রে মাইনাস ইউ ডিভাইড বাই বি, সরি দৈর্ঘ্য কথা বলেছে, তার মানে এল প্রাইম ডিভাইড বাই এল। তাহলে আমরা প্রতিবিম্বের দৈর্ঘ্য না, তার প্রতিবিম্ব কোথায় থাকে, এল প্রাইমের থাকে। তো সুতরাং এল প্রাইম ইকুয়াল এম এল। সো এম এর মান কত, 0.5। আচ্ছা দৈর্ঘ্য মান তো 0.5, আচ্ছা গুণ করে ফেলি, তো 0.2, 0.2। তোমরা যারা হচ্ছে এভাবে বা মানে কি গুণ করতে পারো না, তোমরা তাহলে ভগ্নাংশ ভেঙে ফেলবা, যেমন ভগ্নাংশ ভেঙে ফেলবা। সো 100, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 100, তাহলে কত আসবে বলতে হবে, 0.1 মিটার, 0. এই যে 0.1 মিটার। তোমরা হচ্ছে যারা হচ্ছে ভগ্নাংশ পারবে না, তোমরা এভাবে ভেঙে ফেলবা। সো এটাকে এইভাবে এক্সচেঞ্জ মানে চেঞ্জ করে ফেলবা। সো এটাকে এইভাবে চেঞ্জ করে ফেলবা। সো এটা গুণ করে ফেলবা 100। সো 5 দুগুণ কত 10, 0 0 কাটাকাটি গেছে। সো 1কে 10 দিয়ে ভাগ করলে 0.1 আসবে। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, গোলীয় দর্পণের গৌণ অক্ষ কয়টি, গোলীয় দর্পণের গৌণ অক্ষ কয়টি, অসংখ্য। কয়টি বলো তো, অসংখ্য। আমরা চিত্রে একটু জাস্ট খেয়াল করি, আমাদের এটা পুরোটাই হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। সো 90 ডিগ্রি থেকে এটা যদি চলে যায় তাহলে দ্যাটস মিন আমার এই টিটা মান অর্থাৎ টিটা টু ইকুয়াল আমার কত থাকবে, 16 ডিগ্রি। সো সেম। সো চিত্রের আলোর কোন সূত্র সমর্থন করে, কোন সূত্র সমর্থন করে, মাথায় রাখবা কোন সূত্র যখন বলছে, তার মানে এই টাইপ টু ইম্পর্টেন্ট 30 দাও। সূত্র থেকে প্রশ্ন আসবে, সূত্র থেকে প্রশ্ন আসবে, প্রশ্ন আসে, সূত্র থেকে কী বলতো প্রশ্ন আসে। তাহলে এটা প্রতিফলনে কী বলতো, দ্বিতীয় সূত্র। প্রতিফলনে কী সূত্র, দ্বিতীয় সূত্র, ঠিক আছে। আচ্ছা এবার চলো আমরা 19 নাম্বার আসি। আমাদের সেন্টার এবং ফোকাসের মধ্যে এটা আমরা রিপিট পেয়েছি, এটা আমরা কী পেয়েছি বলতো, রিপিট পেয়েছি। তো যখন সেন্টার যখন কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে থাকবে, তাহলে এটার বিম্বটা কোথায় থাকবে, অবশ্যই কোথায় থাকবে, কেন্দ্রের বাইরে থাকবে, সি এর বাইরে থাকবে, মানে কেন্দ্রের কি থাকবে বলতো, কেন্দ্রের বাইরেই থাকবে। আমরা কি এটা রিপিট পেয়েছি, এটা রিপিটেড না, রিপিটেড, এটা আরপিটি রিপিটেড। তাহলে সমতল দর্পণে কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, সমতল দর্পণে কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, এটা একদম মুখস্থ। সমতল দর্পণ হলে এটা অবাস্তব এবং সোজা হবে, অবাস্তব এবং সোজা, অবাস্তব এবং কি সোজা, অবাস্তব এবং সোজা কখন হয়, আমি তোমাদেরকে এখানে দেখো তো, এই যে অবাস্তব এবং সোজা কখন হয়, তার উত্তল দর্পণ, তার উত্তল দর্পণ আমরা কি হিসেবে চিনি, সমতল দর্পণ হিসেবে এখানে আখ্যায়িত করছে। এবার আসো, সরল পেরিস্কোপ তৈরিতে কোনটি ব্যবহার করা হয়। আমরা এখানে দেখো যখন উত্তল দর্পণ দিবে, তখন কিন্তু উত্তল দর্পণাই দিবে, কেমন, উত্তল দর্পণটাই দিবা। আমি কি বুঝতে পারছি, যখন
উত্তল দর্পণ দিবে তখন উত্তল দর্পণটা দিবে। এখন তো এটা লেন্স দিছে, পোলাপান এখানেই ভুল করে। আমরা তো এখন পেরিস্কোপের ক্ষেত্রে শিখে আসছি, তাই না? সো পেরিস্কোপে তো অবশ্যই উত্তল দর্পণ ব্যবহার করে, দর্পণ মানে তো আয়না। এখানে লেন্স যখন বলবে তখন আবার পোলাপান এখানে ভুল করে। প্লিজ ওইটা ভুল করে না, যখন ধরো সমতল দর্পণ দেওয়া থাকবে তখন ওটাই হচ্ছে রাইট আনসার দিবা, ওটা কি দিবা, রাইট আনসার দিবা। সো এই জন্য হচ্ছে ক্লাসগুলো করতে হয়। আমি চাইলে ক্লাসগুলো লাইভ আকারে নিতে পারতাম। তা একটু জাস্ট খেয়াল করো, সমতল দর্পণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সমতল দর্পণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তাহলে সমতল দর্পণের ক্ষেত্রে না, তাহলে সমতল দর্পণের ক্ষেত্রে আমরা আগে কি জানি? ও সু, অর্থাৎ অবাস্তব এবং সোজা হবে নাকি? হ্যাঁ, অবাস্তব এবং কি বলতো সোজা। তাহলে দেখো অবাস্তব এবং সোজা কোথাও আছে কিনা। অবাস্তব এবং কর্বিত, ইয়েস কর্বিতও হবে। কর্বিত কি বলতো, কর্বিত হবে। তারপর হচ্ছে অবাস্তব এবং বিবর্ধনের মান 1 হবে। এখানে আরও একটা পয়েন্ট দিয়ে দিছে, অবাস্তব এবং বিবর্ধনের মান কি হবে? 1 হবে। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে গ নাম্বারটা মানে রেফার বেশি করবে। পাহাড়ি রাস্তায় বাঁকে নিচে কোনটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে সমতল দর্পণ। কি দর্পণ? সমতল দর্পণ আমরা ব্যবহার করে থাকি। তো দাঁতের কয় দেখার জন্য কোন দর্পণ ব্যবহার করা হয়? দাঁতের কয় দেখার জন্য আমরা হচ্ছে অবতল দর্পণ ব্যবহার করি। তো অবিলম্ব ও প্রতিফলকের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? অবিলম্ব প্রতিফলকের কত ডিগ্রি? আমাদের এক্ষেত্রে 90 ডিগ্রি। কত ডিগ্রি বলতো? 90 ডিগ্রি। সৌরচুল্লিতে কোন দর্পণ ব্যবহার করা হয়? সৌরচুল্লি দর্পণে কোন চুল্লি ব্যবহার করা হয়? সেটা আমাদের অবতল দর্পণ। থিওরি থেকে, এটাও থিওরি। যদি এল দৈর্ঘ্যের একটি বস্তু, তাহলে এই যে আমাদের একটা সূত্র শিখছিলাম, এল প্রাইমটা কি থাকবে? উপর থাকবে না? আমাকে বল, এল প্রাইমটা উপর থাকবে না? এই যে আমরা এই যে এটা শিখছি, বলেছিলাম না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, 5 দেওয়া যায়। সরল টেলিস্কোপে সমতল দর্পণ নলের অক্ষরের সাথে কোন কোণে অবস্থান করে? কোন কোণে অবস্থান করে? সেটা হচ্ছে 45 ডিগ্রি। উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? পথচারী দেখার জন্য গাড়িতে। উত্তল দর্পণ তো অবশ্যই গাড়িতে ব্যবহার করে। তো গাড়িতে যখন দেখবা তো আনসারটাই টিক মার্ক চিহ্ন দিয়ে ফেলবা, ঠিক আছে? তাহলে কোনটি তড়িতের সমতল দর্পণ ব্যবহার করা হয়? কোনটি তড়িতের সমতল দর্পণ ব্যবহার করা হয়? তো এটা হচ্ছে কি লেজার। কি বলতো? লেজার। লক্ষ্যবস্তু অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে থাকলে অবতল দর্পণে সৃষ্ট বিম্বের প্রকৃতি কী রূপ হবে? এটা হবে মানে সৎ এবং উল্টো। সৎ এবং কি উল্টো। কোন দর্পণে বাস্তব ও অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব গঠন করা যায়? এটা হচ্ছে অবতল দর্পণ। সো বলো, আমরা এখনো পর্যন্ত কি কঠিন কোনো কিছু পেয়েছি? পাই নাই। যারা হচ্ছে বই সুন্দর করে পড়বে, মানে যারা হচ্ছে বই পড়বা, তাদের জন্য কিন্তু এগুলো খুবই ইজি, এগুলো ইজি চলে আসবে, ইজি ইজি পেরে যাবা। সো গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যভূমিকে আমরা কি বলে থাকি? সেটা হচ্ছে মেরু বলে থাকি। সো একটি অবতল দর্পণের সামনে বক্রতা কেন্দ্রে দাঁড়ালে তোমার প্রতিবিম্ব কীরূপ হবে? এটা হবে প্রতিবিম্ব উল্টা দেখা যাবে। আমরা যারা হচ্ছে মাইক্রোস্কোপ, যেটা হচ্ছে আমরা হচ্ছে কি ম্যাগনিফাই গ্লাস ব্যবহার করে দেখিও তো, ছোটো ছোটো যে ম্যাগনিফাই গ্লাসগুলো আছে এগুলো কিন্তু দূর থেকে মানুষ উল্টো দেখায়, উল্টো দেখা যায় এটা, ঠিক আছে? তারা এবার চলো আমরা সমতল দর্পণে গঠিত বিম্বের বৈশিষ্ট্য একটু জেনে নিই। সেটার ক্ষেত্রে আমাদের হবে কি, প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তু আকারের সমান হবে, রাইট? তো প্রতিবিম্ব অবাস্তব এবং সোজা। অবাস্তব এবং সোজা কখন হয়? এটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে। তো দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু প্রতিবিম্বের দূরত্ব সমানও হবে। তো এই ক্ষেত্রে 1 2 3 যেটা চট্টগ্রাম বোর্ডে আসছে। তোমরা কে কে কোন বোর্ড থেকে আমার ক্লাসগুলো দেখো একটু কমেন্ট করে জানিয়ে তো, তখন আমি হচ্ছে তোমাদের বুটের তোমাদের আমার অডিয়েন্সের উপর ডিপেন্ড করে হচ্ছে আমি বুট কোয়েশ্চেনগুলো আরেকটু সলভ করতে পারবো, ঠিক আছে? বেশি বেশি তো তোমাদের উপর ডিপেন্ড করবে। তোমরা তো কমেন্টে জানো না, এত কষ্ট করে তোমাদের জন্য ফ্রিতে ক্লাস দিচ্ছি, ঠিক আছে? একটি দর্পণের অসৎ বিম্ব হলে দর্পণটি হচ্ছে কি? একটি দর্পণের অসৎ বিম্ব, একটি দর্পণে কি বলতো অসৎ বিম্ব
সেটা কি হবে? অসৎ যখন বলবে, অসৎ বিম্ব যখন বলবে তার মানে সমতল হয়, অবতল হয়, উত্তল হয়। সো 1 2 3 কোথায় হয়? 1 2 3। আচ্ছা, এখানে আমরা 37 নাম্বারটা একটু দেখার চেষ্টা করি। এটা আমাদের বলছে একটা প্রিজমের চিত্র দেওয়া আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আয়না থাকে। এই আয়নাটা, এখানে রশ্মিটা দেখো, এখানে যাকে, এখান থেকে আলোর রশ্মি এখানে এসে আমাদের চোখে পতিত হচ্ছে, এখান থেকে আলোর রশ্মি এখানে এসে আমাদের চোখে পতিত হচ্ছে। তো এই জন্য আমাদেরকে এখানে বলছে মানে 1 কোণটার মান কত, 1 কোণটার মান কত। সো এখানে আমাদের সম্পূর্ণ যদি আমরা মানটাকে ধরি, আমরা যদি মানটাকে ধরি তাহলে মানটা কত হবে? এখানে হবে 180 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো? 180 ডিগ্রি। তাহলে এদিকে 120 আর এদিকে 60, 120 এবং 160, 60 হলো 180। এক্ষেত্রে এখানে 30 ডিগ্রি, এখানেও 30 ডিগ্রি, তাহলে টোটাল কত হয়? 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 100 কত ডিগ্রি? 20 ডিগ্রি। আচ্ছা, এখানে হচ্ছে 30, এখানেও 30, তাহলে টোটাল কত হচ্ছে? 60। আচ্ছা, এবার আসো এখানে কত দেখো, তোমার এই দিক থেকে আলোক রশ্মি যখন এখানে আসছে, তো একটা সরল রেখাই, তাহলে সরলরেখা হলে তোমার কত হবে? 180। ওইখান থেকে আমি যখন 30 প্লাস 30 ডিগ্রিগুলো বাদ দিব, তখন তোমার কি হবে? তো 160 থেকে 180 থেকে 60 বাদ দিই, দেখো 120। এবার আসো, উক্ত পেরিস্কোপের দর্শক কখন বিম্বটি দেখতে পাবে না? তাহলে আমাকে পাবে না জিজ্ঞেস করছে। তো পাবে না কখন? পাবে না যখন আমার থিটা 1, থিটা কি 1, আমার একটা চতুর্ভুজ কত? একটা চতুর্ভুজ হচ্ছে 227, 227 কি একটা 180, সরি 180, ঠিক আছে 180, একটা ত্রিভুজ, ঠিক আছে একটা ত্রিভুজ 180 ডিগ্রি। তো আমার এই পি এর মানটা হচ্ছে 80 ডিগ্রি, তাহলে বাকি 80 ডিগ্রি হলে 100 ডিগ্রি হচ্ছে, তাই না? বাকি যে মানটা, এটা কত ডিগ্রি হবে? 100 ডিগ্রি হচ্ছে। আর কখনো এই থিটার চেয়ে এই থিটার মান বেশি হয় না। তাহলে এখন দেখো, থিটা 1 যদি 40 ডিগ্রি হয়, তাহলে থিটা 2 এর মান, আমাকে জিজ্ঞেস করছে কি, যখন থিটা 1 এর মান, এটার মান, আমার থিটার এখানে তো এটা নাই, আমাকে এটা আছে, থিটা 2 আছে এখানে। তাহলে আমার কত ডিগ্রি হবে? এদিকে 80, এদিকে হচ্ছে 40, 120, মানে এটা মিলে 120, আর এখন বাকি হচ্ছে আর কত থাকে? 60। এটা 38 নাম্বারটা। এবার আসো 39 নাম্বারটা। এবার আমরা হচ্ছে ম্যাথ টার্মগুলাই করবো। সো এ তার মানে হচ্ছে তোমার এখানে লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হবে? কীরূপ হবে? প্রথমত দেখো, অবাস্তব হবে। কি হবে? অবাস্তব হবে। কি হবে বলো তো? অবাস্তবে। কেন? ফোকাস এবং মেরুর কি বলতো মাঝে, সো এই ক্ষেত্রে অবাস্তব এবং বিবর্তিত। এবার আসো 40, এর বস্তুটি দর্পণ থেকে অ্যাপে কত পি? অ্যাপে এর দ্বিগুণ দূরত্বে বিম্ব প্রতিষ্ঠিত হলে বিবর্তনের মান কত হবে? আমাদের অ্যাপের মান জিজ্ঞেস করেছে, সো অ্যাবের মান, তাহলে এই ক্ষেত্রে আমাদের কী হবে বলো তো? এই ক্ষেত্রে দ্বিগুণই হবে। কি কত গুণ হবে? দ্বিগুণই হবে। তো এবার আসো, এখানে বস্তুটা উ এ এর কথা বলেছে, তার মানে বস্তুটার কেন্দ্রের উপর আছে, মানে কেন্দ্রের উপরে। এখন লক্ষ্যবস্তু বিবর্তন কত? লক্ষ্যবস্তু বিবর্তন কত? বিবর্তনের মান এখানে আমাকে প্রথমে কি কি দেওয়া আছে? আমার এখানে প্রতিবিম্বের দূরত্ব দেওয়া আছে এবং লক্ষ্যবস্তু দূরত্ব দেওয়া আছে, ঠিক আছে? তো সেখান দিয়ে আমাদের মানটা বের হবে। বিবর্তনের মান হচ্ছে 1। আচ্ছা, বিবর্তনের মানে আমাদের এম এর মানটাই বের করছে, মানে এম এর মানটা মানে জিজ্ঞেস করছে এখানে, এম এর মানটাই, এম এর মানটা কি জিজ্ঞেস করছে। সো আমরা দেখো, আমরা এম এর মানটা করার চেষ্টা করি এখানে। সো
সো এম ইকুয়াল বাই ডি। আগে প্রথমে আমাদের দেখো এখানে কিসের মান দেওয়া নাই, বা কিসের মানটাই বের করতে হবে। ফোকাস দূরত্ব দেওয়া আছে, তারপর হচ্ছে দূরত্ব দেওয়া আছে। তাহলে আমার এখানে ফোকাস দূরত্ব কত? ফোকাস দূরত্ব হচ্ছে আমার 15 অর্ধেক। তারপর হচ্ছে আমার প্রতিবিম্বের দূরত্ব কত? প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে 30, মানে এটা প্রতিবিম্বের দূরত্ব। আচ্ছা, সো প্রথমে আমরা এখান থেকে একটু দেখা যাচ্ছে কি, আমরা এই ফর্মুলা থেকে 1/u প্লাস 1/b ইকুয়াল 1/f। সো এখান থেকে আমরা বি এর মানটা বের করব। বি এর মানটা কী করবো বলো তো? বের করব। বি এর মানটা বের করবো কীভাবে? আমাদের ফোকাস দূরত্ব কত? ফোকাস দূরত্ব হচ্ছে পুরোটাই দূরত্ব যদি 30 হয় তাহলে ফোকাস দূরত্ব হবে 15। কত হবে? 1/f মাইনাস 1/u, 1/15 মাইনাস 1 হচ্ছে 13। সো এই ক্ষেত্রে উল্টায় ফেললে বি এর মান আসবে কত? 30, 30 সেন্টিমিটার। আমার এখানে প্রতিবিম্ব দূরত্ব 30ই দেওয়া আছে, এখানে 30। তাহলে আনসার কত আসবে? 1। আনসার কত আসবে বলো তো? আনসার হবে 1। ঠিক আছে, তাহলে ওয়ে লক্ষ্যবস্তু এফ ও সি এর মধ্যে রাখলে প্রতিবিম্ব কীরূপ হবে? প্রতিবিম্ব কীরূপ হবে? এটা অবশ্যই বাস্তব এবং উল্টো এবং বিবর্তিত হবে। কেন? কারণ এটা হচ্ছে অবতল। এই যে অবতল। তো নিচে আমরা এই চিত্রটা দেখার চেষ্টা করি। আমাদের বস্তুটা ফোকাসে আছে। কোথায় আছে? ফোকাসে। এটা কোথায় ব্যবহার করা হয়েছে? এটা কোন ধরনের দর্পণ? একটা কথা মাথায় রাখতে হবে, দর্পণের যতগুলো যে বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে দাঁতের চিকিৎসার ক্ষেত্রে। উদ্দীপকের ক্ষেত্রে বিম্ব বাস্তব, তারপরে দর্পণটি টিভি সংকেত অনুসারে করে। মানে এই দর্পণটা তো তোমার হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করে। ঠিক আছে, তো বিম্বকে কখনো বাস্তব হবে? বিম্ব তো কখনো বাস্তব হবে না। বিম্ব কি হবে? বাস্তব হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এক্ষেত্রে আমার বিবর্তন কিন্তু 1 থেকে বড় হবে এটা। তাহলে একটু দেখি প্রতিফলিত রশ্মিটি কোন দিকে দিয়ে যাবে। কোন দিক দিয়ে যাবে? আমার এটা ফোকাস দূরত্ব দিয়ে যাবে। ফোকাস দূরত্ব দিয়ে যাবে লক্ষ্যবস্তুটা। তারপর বিম্বের প্রকৃতি কীরকম হবে? বিম্বের প্রকৃতি এটা তোমার ডিপেন্ড করবে, যে বললাম দর্পণের বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে। ঠিক আছে, বিম্বের প্রকৃতি কীরূপ হবে? বিম্বের প্রকৃতি হবে বাস্তব এবং উল্টো। বাস্তব এবং কি বলতো? উল্টো। এখন সেন্টার এবং ফোকাসের মাঝখানে থাকলে না, এটা অবশ্যই অবতল দর্পণ। এটা মাথায় রাখবে, অবতল দর্পণ। তাহলে উয়ে এই চিত্রটা এবং এই চিত্রটা সেম। কোনটা? এই যেটা রিপিটেড আসছে, এটা কি আসছে? রিপিটেড আসছে ফোকাসে রাখলে। শুধু এখানে শুধু মেরু এবং ফোকাসের মাঝখানে রাখছে, এটা ফোকাসের উপর। তো ফোকাসের উপর যখন রাখবে, মাথা রাখবো, ফোকাসের উপর যখন রাখবে তখন কী হবে? এটা অত্যন্ত বিবর্ধিত হবে, অত্যন্ত বিবর্ধিত। মাথা রাখবে, আমরা যখন ফোকাস এবং সেন্টারের মাঝখানে হচ্ছে তখন বাস্তব এবং উল্টো হচ্ছে। আবার যখন মেরু এবং ফোকাসের মাঝখানে, এটা কি হয়? যে দর্পণটি টিভি সংকেত ব্যবহার করে এবং বিবর্তন একের চেয়ে কী হয়? বড় হয়। একের চেয়ে কী হয়? বড় হয়। সো উ এ লক্ষ্যবস্তু কোথায় হবে? অবশ্যই সেটা হবে অসীমে। অসীমে চলে যাবে এটা।
আবার এখানে চিত্র আমরা আরেকটা চিত্র দেখি, সেটা কি বলছে যে একটা চিত্রতে থিটা কোণের মান কত হবে। তো থিটা কোণের মান এটা হচ্ছে 30, ধরো এটা হচ্ছে 30, তাহলে এটা হচ্ছে পুরোটাই 90। কেমন এই পুরোটা কি পুরোটাই 90। সো এটা আর এটা যদি 30 হয় তাহলে এটা 60 হবে। কত হবে? 60। ঠিক আছে, তাহলে আবার আরেকটা 50 নাম্বার। তো দর্পণটিকে 15 ডিগ্রি কোণে ঘোরালে বিসি রশ্মি কোন কোণের দিকে যাবে? বিসি রশ্মি এটাকে যদি আমি ঘুরাই, 15 ডিগ্রি যদি ঘুরাই, 15 ডিগ্রি যদি ঘুরাই তাহলে 60, তাহলে আরো 15 কম 30 ডিগ্রি, 15 কম 30 ডিগ্রি, অর্থাৎ এইটাকে এটাকে যখন আমি আরো 15 ডিগ্রি ঘুরাবো, ঘুরাচ্ছি, তাহলে ঘুরালে আর কি হবে, 15 চলে আসছে। সো ওইটা 60 ছিল আগে, 30 অর্ধেকে চলে আসবে। এবার চলো 51 নাম্বার। উই যদি 5 সেন্টিমিটার হয় তাহলে দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হবে? সরি, ব্যাসার্ধ কত হবে? তাহলে ফোকাস যেহেতু আমরা বের করি, ব্যাসার্ধ যখন বের করতে বলছে তাহলে 2f, এবার মান দেওয়া আছে কত, 5, 10 সেন্টিমিটার, এটা আর কি। এফ এর মানে তো দেওয়া আছে, এফ এর মান কত, 5 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। তো প্রধান অক্ষের কোন অবস্থানে লক্ষ্যবস্তু রাখলে এক বিবর্তনের প্রতিবিম্ব পাওয়া যায়? প্রধান অক্ষের কোন অবস্থানে লক্ষ্যবস্তু রাখলে এক প্রতিবিম্ব পাওয়া যাবে? এটা কোথায়? এক্স বিন্দুতে। কোথায়? এই যে এক্স বিন্দুতে পাবে, কখন? বিবর্তনের মান 1 পেতে হলে। তবে দর্পণটির বক্রতার ব্যাসার্ধ জিজ্ঞেস করছে, সো বক্রতার ব্যাসার্ধ। তো এই ক্ষেত্রে দেখি রে, তোমরা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, এটাও কমেন্ট বক্সে জানাবা। 53 এবং 54, 53 এবং কি বলতো 54। ওকে, আমরা একটু দেখি লক্ষ্যবস্তুর বিম্ব দর্পণ। আমরা শেষে চলে আসছি। লক্ষ্যবস্তু বিম্ব দর্পণ হতে কত সেন্টিমিটার দূরে গঠিত হবে? তাহলে আমাদের জিরোতে, আমাদের এখানে জিরো একটা লক্ষ্যবস্তু আছে। সো বিম্ব প্রতিবিম্ব দর্পণ করলে মানে আমাদের যে বিম্বটা ওটা দর্পণ হতে কত কিলোমিটার দূরে আমাদের কি বলতো রাখতে হবে। সো এটা হচ্ছে 30 ডিগ্রি, রাইট, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো 30 আর 90 আমার কত হয়, সেটা হচ্ছে 120, তার বাকিটা হচ্ছে 60। বাকিটা কত? বাকিটা হচ্ছে 60। সো এই ক্ষেত্রে আমার দূরত্বটা এখানে আবার 30, লক্ষ্যবস্তু বিম্বের জন্য কত রূপ। তাহলে বিম্বের যখন বলবে, বিম্বের কথা যখন বলবে, খেয়াল করো, তো বিম্ব কত মিটার গঠিত হবে, গঠিত কথা যখন বলবে, তোমার এখানে থিটা কোণের মান কত দেওয়া আছে, 30। কত দেওয়া আছে, 30। এই ক্ষেত্রে আমার দর্পণ মিটার আছে 30 ডিগ্রিতে, মানে 30 সেন্টিমিটার দূরে গিয়ে, 30 সেন্টিমিটার দূরে কী হবে বলতো, আমার লক্ষ্যবস্তু মানে বিম্বটাই গঠিত হবে। সো প্রতিফলন কোণ আর এর মান কত ডিগ্রি? প্রতিফলনের আর করে মান হচ্ছে 30 ডিগ্রি। এটা চিত্র দেখে বোঝা যাচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে শেষ আমাদের এই চ্যাপ্টারটা। সো এই চ্যাপ্টারটা আই হোপ আমরা আজকে যেগুলো প্র্যাকটিস করছি সেগুলো বাইরেও আর একটাও আসবে না। সো তুমি যদি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো বা শুরু থেকে, তাহলে আই হোপ তোমাকে যে পয়েন্টগুলো ধরে দিয়েছিলাম এবং তুমি যদি সেগুলো একটু মডিফাই করো, মানে আই মিন তুমি যদি প্র্যাকটিস করো, আই হোপ অনেক ভালো একটা তুমি আউটপুট পাবে। ওকে, সো নেক্সট হচ্ছে আমরা আরও একটি ক্লাস নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা এবং ভালো লাগলে ক্লাসগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে এরকম আরও ক্লাস তোমরা পাও অবশ্যই, এবং ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড বান্ধব শেয়ার করে দিবা। সবাই ধন্যবাদ, সবাই ভালো থাকবে।